নমস্কার বন্ধুরা, বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি মুভির এক্সপ্লেনেশন দেব। তবে সিনেমার এক্সপ্লেনেশন শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলো শুরু করি আজকের গল্প। এই যে দেখতে পাচ্ছি এ হচ্ছে রত্না। এই মহারাষ্ট্রের একটা গ্রামে থাকে। সে এখন ছুটিতে বাড়িতে এসেছিল। ছুটি শেষ হওয়ার পর আবার নিজের কাজে ফিরে যাচ্ছে। সে মুম্বাই শহরে একটা চাকরি করে। যাওয়ার আগে সে তার বোনকে বলে যায় পড়াশুনো করতে। বাসের সিটে বসে সে হাতে চুড়ি পরতে থাকে। আসলে তাদের গ্রামে বিধবা মহিলাদের চুড়ি পরা মানা। হ্যাঁ, রত্না আসলে বিধবা। ছোটবেলায় তার বিয়ে হয়েছিল আর 18 বছর বয়সেই তার স্বামী মারা যায়। এখন রত্না বাস থেকে নেমে সোজা তার মালিকের বাড়ি চলে আসে। এখানে মালিকের ড্রাইভার রাজু জানায় আসলে তাদের মালিক অশ্বিনের বিয়ে ভেঙে গেছে। তাদের কাছ থেকে এই কথাটা শুনে রত্না জানে তাদের শুধু তাদের নিজেদের কাজ করাই উচিত। মালিকের নিজস্ব জীবনে দাখিলান্দাজি করা তাদের দরকার নেই। এখন অশ্বিন যখন তার ফ্ল্যাটে ফিরে আসে তাকে দেখেই বোঝা যায় সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে। তার বিয়ে হওয়ার কথা ছিল তার ছোটোবেলার বান্ধবীর সাথে, কিন্তু বিয়ে কোনো কারণে ভেঙে গেছে। এখন রত্না যখন অশ্বিনের জন্য খাবার নিয়ে যায় তখন অশ্বিন তার পাশে থাকা একটা জিনিস ছুঁড়ে ফেলে দেয়। এই দেখে রত্না বুঝতে পারে যে অশ্বিন খুবই বিরক্ত হয়ে রয়েছে। তাই সে সাহস করে আর অশ্বিনকে খাবার দিতে পারে না। এদিকে আমরা অশ্বিনকে দেখি সে নিজের জন্য একটা ড্রিঙ্কস তৈরি করে, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন রত্না আবার নিজের ঘরের কাজ করতে থাকলে সে প্রথম অশ্বিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। আর কিছু না বলেই সেটা সেখানে রেখে চলে যায়। এর মধ্যে অশ্বিনকে তার মা ফোন করতে থাকে। এখন অশ্বিন ফোনটা ধরে না, রত্নাকে বলে সেদিন দরজাটা বন্ধ করে দিয়ে যায়। কারোকে কিছু না বলে অশ্বিন একাই বিচের কাছে চলে যায়। তার মনের কষ্টটা সে কাউকে বলতেও পারছে না আর এদিকে সহ্যও করতে পারছে না। রত্না আবার বাড়ির কাজ করতে থাকে। এখন ডোরবেল বেজে উঠলে সেখানে একজন মহিলা আসে। আসলে ইনি হচ্ছেন অশ্বিনের মা। সে এসে রত্নাকে সাবিনার বিষয়ে জিজ্ঞাসা করে। রত্না বলে সে সাবিনার বিষয়ে কিছুই জানে না। এখন তিনি রত্নাকে জিজ্ঞাসা করে যে অশ্বিন ফোন কেন ধরছে না। তখন রত্না অশ্বিনের জন্য মিথ্যে কথা বলে যে সাহেব তো ফোনটা বাড়িতেই রেখে গেছে। এর মধ্যে অশ্বিন আবার সেখানে ফিরে আসে। এখন রত্না অশ্বিনকে জানায় মাম্মিজি এসেছে। এখন অশ্বিন তার মাকে এসে হ্যালো বলে আর তার মা জিজ্ঞাসা করে যে সাবিনার সাথে তার কোনো কথা হয়েছে কিনা। আসলে সাবিনার সাথে অশ্বিনের বিয়ের কথা ছিল আর সাবিনা কাউকে কিছু না বলে বিয়ে ভেঙে চলে গেছিল। এর মধ্যে রত্না সেখানে তাদের দুজনের জন্য নিম্বু পানি করে নিয়ে আসে। এরপর আমরা অশ্বিনকে একটা কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আসলে অশ্বিন একটা ইঞ্জিনিয়ার আর তার বাবা একজন খুব বড় রিয়েল এস্টেট কনস্ট্রাক্টর। এখন আমরা দেখতে পাই যে রত্না বাজারে গেছে আর সেখান থেকে মিট কিনছে। তার সাথে রয়েছে সেই হাউজিংয়েরই আর একজন মহিলা যার নাম লক্ষ্মীতাই। এদের দুজনের খুব ভালো সম্পর্ক। বাড়িতে রত্না যখন মিট বানাচ্ছিল সে সেই মিটগুলো স্পর্শ করে না। আসলে সে ভেজিটেরিয়ান আর সে যখন ননভেজ রান্না করে তখন খুব করে খেয়াল রাখে যাতে সেগুলো তার গায়ে না লেগে যায়। এখন অশ্বিন যখন অফিস থেকে ফিরে আসে রত্না প্রথমে তাকে জিজ্ঞাসা করে সে কিছু খাবে কি না, কিন্তু অশ্বিন কিছুই খেতে রাজি হয় না। তাই রত্না যে এত কষ্ট করে তার খাবারগুলো করছিল সবই বেকার হয়ে যায়। এখন নিজের ঘরে বসে অশ্বিন টিভি দেখছিল। এর মধ্যে রত্নার কাছে তার ছোট বোনের ফোন আসে। রত্না তার সেই ফ্ল্যাটের ছোট ঘরে বসে তার বোনের সাথে কথা বলতে থাকে। পরদিন অশ্বিনের একটা ফ্রেন্ড অশ্বিনের সাথে দেখা করতে আসে। এরা নিজেদের মধ্যে যখন কথা বলছিল তখন সেইখানে রত্না আসে আর তাদের জিজ্ঞাসা করে যে তাদের জন্য কোনো খাবার লাগবে কি না। কিন্তু অশ্বিনের এই ফ্রেন্ড রত্নাকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে বলে তোমার মধ্যে মিনিমাম কোনো সেন্স নেই, যখন দুজন মানুষ কথা বলে তার মধ্যে আসতে নেই। এই সব বলে সে রত্নাকে এত অপমান করে রত্না বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার ফ্রেন্ডটা চলে যাওয়ার পর অশ্বিন তার কাছে খাবার চাইলে রত্না তার জন্য খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়ার পর রত্না তার স্যারকে জিজ্ঞাসা করে যে এখন যদি কাজ না থাকে তাহলে সামনের একটা টেলারিং শপে সে কি যেতে পারে। সে সেখানে কাজ করতে যাচ্ছে। এখন অশ্বিন তাকে জিজ্ঞাসা করে তার টাকার দরকার কিনা। সে বলে না, আসলে সে টেলারিং শপটায় যাচ্ছে কাজ শিখতে। অশ্বিন এই কথা শুনে তাকে পারমিশন দিয়ে দেয়। রত্না এখন খুবই খুশি ছিল কারণ তার স্যার তাকে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। এই কথাগুলো রত্না লক্ষ্মীতাইকে জানায় আর তারপর সেই টেলারিং শপে যায়। এখন সে যখন কাটিং বা স্টিচিং কিছু শিখতে যায় তখন টেলার জানায় তাকে এক সপ্তাহ তো এখানে কিছু শেখানো হবে না, বরং তাকে এই দোকানের 5 মাস খাটতে হবে। যেটা শুনে রত্না খুবই দুঃখ পায়, কিন্তু যেহেতু তার সেলাই শেখার খুব ইচ্ছা তাই সব শর্তেই সে রাজি হয়ে যায়। এরপর সে যাতায়াতের পথে একটা বড় বুটিক দেখতে পায় যেখানকার জামা কাপড়গুলো তার খুব ভালো লাগে। সে যখনই এই রাস্তা দিয়ে যাতায়াত করে তখনই এই বুটিকের জামাগুলো খুব মন দিয়ে দেখতে থাকে। এরপর একদিন তাদের ড্রাইভার তাদের বাড়িতে কিছু গিফটস নিয়ে আসে আর জানায় সাবিনা ম্যাডাম বিয়ে উপলক্ষে এই গিফটসগুলো অশ্বিন স্যারের জন্য পাঠিয়েছে।
সেদিন যখন আশ্বিন বাড়িতে এসে গিফটসগুলো দেখে, রত্নার কাছ থেকে জানতে পারে যে সাবিনা ম্যাডাম পাঠিয়েছে, তখন সে খুশি হয়, বলে যাই হোক বিয়ে না হলো কিন্তু গিফট তো কিছু পাওয়া গেল। এরপর বোঝা যায় যে আশ্বিনের মুডটা আগের থেকে আস্তে আস্তে অনেকটা ভালো হচ্ছে। এরপর রত্না নিজের কাজে চলে যায় আর আশ্বিন তার ঘরে নিজের মতন সময় কাটাতে থাকে। কিন্তু রত্না আশ্বিনকে কখনোই কিছু বলে না, কারণ রত্না জানে এই একাকিত্বের কারণটা বা কষ্টটা, কারণ সেও এই একাকিত্বতেই ভুগছে। এই ফ্ল্যাটে দুজন মানুষ, দুই মেরুর, আর তারা দুজনে একাকিত্বে ভুগছে। পরদিন সকালে রত্না যখন আশ্বিনের চাটা আবার গরম করে দিতে বলে, তখন আশ্বিন বলে না তার লাগবে না। আজ অনেক সাহস করে রত্না অশ্বিনকে বলে যে লাইফে কারোর জন্য কিছু আটকে থাকে না, সবার উচিত নিজের ভাগ্যকে পেরিয়ে আবার এগিয়ে যাওয়া। তার যখন 19 বছর বয়স ছিল তখন তার স্বামী মারা যায়, যাতে তার কোনোই দোষ ছিল না। তাই আজ আশ্বিনের বিয়ে ভেঙে গেছে যে আশ্বিন কষ্ট পাচ্ছে, সেটা না করে তারও এখন উচিত জীবনে এগিয়ে যাওয়া, কারণ কারোর জন্য কিছুই পড়ে থাকে না। এই কথাগুলো বলে সেখান থেকে রত্না চলে যায়। আজ যখন সেই টেলারিংয়ের দোকান থেকে রত্না বেরোচ্ছিল, তখন সেই টেলার মাস্টার তাকে একটা লাইলিন আনতে বলে। এই লাইলিনটা সে কোথায় পাবে জিজ্ঞাসা করলে তাকে মার্কেটের নাম বলে দেয়, কিন্তু কোথাও গিয়েই রত্না আজ সেই কাপড়টা খুঁজে পাচ্ছিল না। এই জন্য তার ফিরতে অনেক দেরি হয়ে যায়। সে যখন বাড়িতে ফেরে তখন দেখে আশ্বিন অফিস থেকে চলে এসেছে। তার নিজের দেরির কারণে সে প্রথমে এসে আশ্বিন কী খাবে জানতে চায়, আর নিজের দেরির কারণে আশ্বিনকে সরিও জানায়। কিন্তু আশ্বিন তার কোনো কাজের জন্য কোনো দোষ ধরে না। তার মা আবারও তার ফোনে ফোন করতে থাকে। এখন ল্যান্ডলাইনে ফোন করলে সেই ফোনটা রত্না ধরে আর মিথ্যে বলে দেয়। আশ্বিনের হয়ে রত্না মিথ্যে বলছে দেখে মনে মনে আশ্বিন রত্নার প্রতি খুবই খুশি হয়। এরপর রত্না আবার নিজের কাজে চলে যায়। পরের দিন যখন সে টেলার মাস্টারের কাছে আসে, টেলার মাস্টার তাকে একটা ব্লাউজের সেলাই খুলতে বলে। এখন রত্না বলে এই ব্লাউজটা সেলাই করবে কে? এখন টেলার মাস্টার জানায় এ রেগুলার কাস্টমার, তাই কোনো রিস্ক নিতে পারবে না সে। এখন রত্না সেই ব্লাউজটা তাকে ফেরত দিয়ে সেখান থেকে চলে আসে আর জানায় তার টাইম পেরিয়ে গেছে। টেলার মাস্টার তাকে সেলাইও শেখায়নি, কাটিংও শেখায়নি, তাই সে আর আসবে না। এখন সে খুব রাগ করে সেই বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে। তার মনের থেকে রাগটা কিছুতেই যাচ্ছে না যে তার এতটা সময় কিভাবে নষ্ট হলো। সে ঘরে এসে তার সেভিংসটা গুনতে থাকে, কারণ সে এই টাকাটা দিয়ে তার বোনকে পড়াশোনা শেখাবে। আজ রান্নাঘরে সে যখন কাজ করছিল, সেখানে আশ্বিন এসে তার কাছে কিছু হেল্প চায়, যেটা রত্না খুব রুক্ষভাবে হ্যাঁ বলে দেয়। আজ রাত্রে খাবার সময় আশ্বিন লক্ষ্য করে যে রত্না কোনো কারণে চুপ করে রয়েছে। এর কারণ জানতে চাইলে রত্না আশ্বিনকে কিছুই জানায় না, কিন্তু সে বুঝতে পারে কোনো কারণে রত্না খুবই ডিস্টার্ব আছে। পরদিন সকালে লক্ষ্মীতাই আর রত্না বাজারে দেখা করে। এখন রত্নার এই রাগের কারণ দেখে লক্ষ্মীতাই জানায় যে পাশেই একটা টেলারিং শপ আছে, রত্না চাইলে সেখানেও জয়েন করতে পারে। কিন্তু রত্না বলে সেই জায়গাটা তো অনেক দামি, সে এত টাকা কোথায় পাবে? এছাড়া তার বোনের পড়াশোনার জন্য তাকে টাকা জমাতে হবে। এখন লক্ষ্মীতাই রত্নাকে হেল্প করতে রাজি হলে রত্নাও রাজি হয়ে যায় নতুন ক্লাসে ভর্তি হতে। এখন আশ্বিন রত্নাকে জানায় যে তার জন্য আজকে লাঞ্চ করার দরকার নেই। এখন রত্না বলে বাড়িতে যদি কোনো কাজ না থাকে তাহলে সে কি একটু পাশের মার্কেটে যেতে পারে? তখন আশ্বিন কারণ জানতে চাইলে রত্না জানায় তার সেলাই স্কুলের কিছু জিনিস কেনার আছে। আশ্বিন খুব খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। এখন রত্না আর লক্ষ্মীতাই যায় পাশের বাজারে সেলাইয়ের জিনিস কিনতে। এত জিনিস কিনে রত্না রাত্রিবেলা খুব খুশি হয়ে আশ্বিনের কাছে আসে। এখন বাড়িতে সে জিনিসগুলো বার করে করে দেখতে থাকে আর মনে মনে খুব খুশি হতে থাকে। এখন আশ্বিনের খিদে পেয়ে যায় আর সে মাইক্রোওভেন খাবার গরম করে খেতে থাকে। তখন রত্না সেখানে আসে আর বলে স্যার আপনার জন্য কি কোনো খাবার করে দেব? তখন আশ্বিন বলে না না, এরকমভাবে মাইক্রোওভেনে খাবার গরম করে খাওয়ার অভ্যাস আমার অনেক দিন ধরেই আছে। এখন এদের মধ্যে কিছু অল্প অল্প কথোপকথন হয়, যেখানে বোঝা যায় যে এরা নিজেদের জীবনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আজ রত্না তার সেলাই স্কুলের প্রথম এসেছে, তাকে একটা ফর্ম ফিল আপ করে কাজ শুরু করতে হয়। এখন রোজ সে সেই সেলাই স্কুলে যায় আর নতুন নতুন কাজ শেখে। এদিকে আমরা দেখতে পাই আশ্বিনও আবার তার কাজে ব্যস্ত হয়ে গেছে। এইভাবে যে যার কাজে ফিরে গিয়ে দুজনেই আবার আগের মতন খুশি দেখাতে থাকে। আজ আশ্বিন রত্নাকে জিজ্ঞাসা করে তার কাজ কেমন চলছে। রত্না বলে খুব ভালো। আশ্বিন বলে সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, আসলে তুমি একজন ব্রেভ মহিলা। এখন ব্রেভের কথার অর্থ কী সেটা রত্না জানতো না। পরদিন তাদের বাড়ির রাজু ড্রাইভার আসলে সে তাকে ব্রেভ কথার অর্থ জানতে চাইলে রাজু জানায় ব্রেভ কথার অর্থ স্ট্রং। এখন এই কথাটা শুনে রত্না মনে মনে খুবই খুশি হয়।
এর মধ্যে একদিন রাত্রে আশ্বিনের বাড়িতে কিছু ফ্রেন্ডরা আসে আর তারা পার্টি করতে থাকে। এখন রত্না তাদের খাবার ড্রিঙ্কস সার্ভ করতে ছিল। এমন সময় তার ধাক্কায় একজনের ড্রিঙ্কস আর ড্রেসের মধ্যে পড়ে যায়। এর নাম অঙ্কিতা। নিজের গায়ে ভাবে ড্রিঙ্কস পড়াতে অঙ্কিতা প্রচণ্ড রেগে গিয়ে রত্নার উপরে চেঁচামেচি করতে থাকে। তখন আশ্বিন সেখানে এসে বলে আসলে এমন কিছু ঘটনাও ঘটেনি। এই কথা শুনে সকলে বেশ অবাক হয়ে যায়। আসলে নিজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলে এরম ঘটনা কমই দেখা যায়। ঝগড়া এখানে বাড়তে থাকলে অঙ্কিতা সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর আস্তে আস্তে সব বন্ধুরাই সেখান থেকে গুড নাইট বলে চলে যায়। এখন এই ঘটনার পর রত্না মনে মনে খুবই ভয় পেয়ে গেছিল। সে এখন আশ্বিন কাছে এসে তাকে সরি বলে। এখন আশ্বিন বলে না না তার দোষ ছিল না, বরং তাকেই সরি বলে আশ্বিন সেখান থেকে চলে যায়। পরের দিন রত্না আবার মার্কেটে গিয়ে তার সেলাইয়ের জন্য বিভিন্ন ধরনের কাপড়, লাইলিং এগুলো কিনতে থাকে আর বাড়িতে এসে সেগুলো সেলাই করতে থাকে। এইভাবে সেলাই করা যে ড্রেসটা সেটা দারুণ দেখতে হয়। সেটা পরে রত্না দেখার জন্য আশ্বিনের ঘরের মিররে যায়। এবার আশ্বিনও সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আশ্বিনকে দেখে রত্না বেশ ঘাবড়ে যায় আর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসে। এরপর সে আবার নিজের শাড়ি পরে রত্না আশ্বিনকে জানায় আসলে তার ঘরে কোনো বড় মিরর ছিল না বলে আশ্বিনের ঘরে সে জামাটা ট্রায়াল দিয়ে দেখতে গেছিল। এখন আশ্বিন জানায় আসলে সেও এত তাড়াতাড়ি তো অফিস থেকে আসে না, যেহেতু গণেশ চতুর্থী আসছে তার পালকি বেরোচ্ছে রাস্তায়, তাই খুব জ্যাম হচ্ছে, সেই কারণেই আশ্বিন আজকে তাড়াতাড়ি চলে এসেছে। রত্নার এই কথাগুলো শুনে কোথাও না কোথাও আশ্বিনের রত্নাকে খুব সৎ আর ভালো বলে মনে হয়। এখন ঘরের সব কাজ সেরে রত্না নিজের খাবার নিয়ে রান্নাঘরের মেঝেতে বসে খাচ্ছিল। এখন সেখানে আশ্বিন জল নিতে আসলে রত্না তাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু আশ্বিন তাকে কমফর্ট করে আবার সেখান থেকে তার জিনিস নিয়ে চলে যায়। এখন রত্না সেলাই স্কুলে যাতায়াতের পথে রোজ একটা বুটিককে যেটা দেখতো, আজ অনেক সাহস করে সেই বুটিকের ভিতরে ঢোকে। বাইরে ওয়াচম্যান তাকে কিছুই বলে না, কিন্তু ভিতরে যে সেলস লেডিরা ছিল তাকে দেখে খুবই রেগে যায়, কারণ তার মতন এত সাধারণ একজন মহিলা কি করে এত বড় একটা বুটিকের ভিতরে চলে আসে। তাই রত্নাকে অনেক অপমান করে সে সেখান থেকে তাড়িয়ে দেয় আর ওয়াচম্যানের উপরেও চিৎকার করতে থাকে। এখন বাড়িতে এসে রত্না আবার নিজের কাজে মন দেয়, কিন্তু আজকের ঘটনাটা তার খুবই খারাপ লাগতে থাকে। এখন আশ্বিন ফ্রিজে কিছু খুঁজতে থাকলে রত্না জানায় যে তার জন্য কোনো নিম্বু পানি বানাবে সে। এখন আশ্বিন সেই কথায় রাজি হয়ে যায় আর তার সাথে বসে কথা বলতে থাকে, কিন্তু রত্না কোনো কথারই সঠিক উত্তর দেয় না। হঠাৎ করে এখন ডোরবেল বেজে ওঠে আর সে দেখতে পায় লক্ষ্মীতাই এসেছে, যে খুবই কাঁদছে। এর কারণ জানতে চাইলে লক্ষ্মীতাই জানায় তার মালকিন আজ তাকে খুব গালিগালাজ করেছে। এর মধ্যে হঠাৎ করে আবার আশ্বিন চলে আসে, তাই রত্না ঘরে চলে আসে। আজ যখন আশ্বিন ফিরছিল তখন রত্নার জন্য সে একটা গিফট নিয়ে এসছে। আসলে সে একটা ফ্যাশন ডিজাইনিংয়ের ম্যাগাজিন নিয়ে এসছে, যেটা সকল ফ্যাশন ডিজাইনাররা ফলো করে। এরপর রত্না যখন আশ্বিনের ঘরে খাবার রাখতে যায় তাকে দেখে আশ্বিন বেশ আনকমফর্ট ফিল করতে থাকে আর রত্নাও সেখানে একটু ইতস্তত করতে থাকে। আসলে আশ্বিন একা ঘরে একটা রোম্যান্টিক মুভি দেখছিল আর হঠাৎ করে সেখানে রত্না চলে এসে পরিস্থিতি অপ্রস্তুতকর হয়ে পড়ে। আজ আশ্বিনের বার্থডে আর রত্না নিজের হাতে সেলাই করা একটা জামা আশ্বিনকে উপহার স্বরূপ দেয়। এই জামাটা পেয়ে আশ্বিন খুবই খুশি হয় আর জিজ্ঞাসা করে এই জামাটা তুমি বানিয়েছো? আর এই কথার উত্তরে রত্না হ্যাঁ বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর জামাটা পরে সে রত্নাকে দেখাতে আসে আর রত্না নিজের জামা পরা তার স্যারকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। এরপর যখন আশ্বিন অফিস চলে যাচ্ছিল সে রত্নার দিকে তাকিয়ে একটু হাসছিল। এরপর অফিস থেকে ফিরে সে ফুল দেখতে পেলে রত্না জানায় সাবিনা ম্যাডাম পাঠিয়েছে, কিন্তু সেই কথাটা আশ্বিন সেরকম গুরুত্ব দেয় না, বরং সে রত্নার বানানোর জামারই প্রশংসা করতে থাকে। আর তার সাথে সেও বলে যে তার বাবাও আজ জামাটার খুব প্রশংসা করেছে। সে যখন একটা পার্টিতে গেছিল তখন সে তার বন্ধুকে এই কথাটা বললে তার বন্ধু বলে আরে তুই কি তোর বাড়ির মেয়েকে ডেট করছিস নাকি? সে বলে না না ওরম কোনো ব্যাপার না। আজ রাত্রে আশ্বিন একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে আর এই মেয়েটা ফিরে যাওয়ার সময় রত্নার কাছে জল চায়। এখন একে দেখে রত্না খুবই অবাক হয়ে যায় যে স্যার বাড়িতে এরকম মেয়েকে নিয়ে আসবে সে কখনো কল্পনাও করেনি। পরে আশ্বিন যখন রত্নার কাছে জানতে চায় সেই ম্যাডাম কি চলে গেছে, রত্না সেখান থেকে তাকে কোনো কিছু উত্তর না দিয়েই চলে যায়। এরপর রত্নার কাছে তার ছোট বোনের ফোন আসে। এখন সে জানতে পারে তার ছোট বোন
বিয়ে করছে, আসলে সেও মুম্বাইতে আসতে চাইছে। এখন এই কথাটা শুনে রত্না বেশ ঘাবড়ে যায়, কারণ তার ইচ্ছে ছিল তার বোনকে পড়াশোনা শেখাবে, কিন্তু তার বোন যে এখন বিয়ে করবে সেটা সে অবাক হয়ে যায়। পরদিন সে তার মালিকের কাছে তার বোনের বিয়ের কথা জানায় আর ছুটির কথা বলে। এই কথাগুলো বলতে বলতে রত্না কাঁদতে থাকে। এখন তার মালিক অর্থাৎ অশ্বিন জানায় যে ঠিক আছে, হতেই পারে যে তার বোনের পর ভালো হলো আর পরবর্তী সময় তাকে পড়াশোনা করতে দিল। এরপর রত্না সেই তাইয়ের সাথে সমুদ্রের ধারে বসে থাকে আর বলে ভালো হতো সে যদি তার বোনের পড়াশোনার বদলে বিয়ের জন্য পয়সা জমাতো, তাহলে আজকের এই দিন দেখতে হতো না। আসলে রত্না কিছুতেই চায় না তার বোনের ভবিষ্যৎটাও তার মতন হোক। এরপর অশ্বিন বাড়িতে এসে রত্নার হেল্প করে তার ব্যাগটা নামিয়ে দেয় আর তাকে কিছু টাকা অফার করে, কিন্তু প্রথমে রত্না সেটা নিতে অস্বীকার করলে অশ্বিন বলে তার বোনের বিয়ে উপলক্ষে এইটা সে উপহার দিচ্ছে। এরপর রত্না তার গ্রামের জন্য বাসে ওঠে আর বাসে উঠে প্রথম তার হাতের চুড়িগুলো সে খোলে। বাড়িতে ফিরে তার বোনকে তার হাতে বানানো সেই পোশাকটি সে উপহার দেয়। এখন সে তার মালিকের সম্পর্কে বলে যে স্যার তো কোনো হিরো না, কিন্তু সে একজন খুব ভালো মানুষ। এদিকে আমরা অশ্বিনকে দেখতে পাই, সে যখন বাড়িতে ফেরে তার বাড়িটা পুরোপুরি ফাঁকা ছিল। আজ তাকে নিজে হাতেই জল ভরে খেতে হয়েছে। কোনোভাবে তার রত্নার না থাকার একাকিত্বটা খুব বেশি করে অনুভব হতে থাকে। এখন সে রত্নাকে ফোন করে আর তার বোনের বিয়ের বিষয় জানতে চায়। কোথাও না কোথাও অশ্বিন শুধুমাত্র রত্নার সাথে কথা বলার জন্যই এখানে ফোনটা করেছিল। যদিও রত্না অশ্বিনের এই বিষয়গুলো বুঝেও কোনো নিরুৎসাহভাবেই থেকে যায়। এরপর দুজনেই অনেকক্ষণ চুপ করে থাকে। বোনের বিয়ে শেষ হয়ে যায়, রত্না আবার বাড়ি ফিরতে থাকে। রত্নাকে দেখে অশ্বিন প্রচণ্ড খুশি হয়, যেটা তার মুখ দেখেই বোঝা যায়। এখন সে বলে তার বিয়েটা কেমন কাটলো। এখন রত্না অনেক কথা বলে। তখন অশ্বিন বলে তুমি ছবি তো তুলেছিলে। তখন রত্না বলে হ্যাঁ, কিন্তু তোমার সাথে তোমার বোনের ছবি কোথায়? রত্না বলে আমাদের ওখানে বিধবা মহিলাদের বিয়ের দিন মেয়ের পাশেও থাকতে দেয় না, আমি তাই আমার বোনকে বিয়ের সময় দেখতেই পাইনি। এরপর রত্না খুশি হয়ে জানায় তার বোনের বর তাকে পড়ানোর জন্য রাজি হয়ে গেছে, তাই তার বোন শহরে এসে আবার পড়াশুনো করবে। এরপর দিন হঠাৎ করে ডোরবেল বেজে ওঠে আর অশ্বিনের অনেক বড় একটা পার্সেল আসে। রত্না সেটা সই করে বাড়িতে ঢুকিয়ে নেয়। এখন গণেশ চতুর্থী শুরু হয়ে গেছিল আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অনেকক্ষণ জ্যাম কাটিয়ে অশ্বিন যখন বাড়িতে আসে তখন সেই বড় পার্সেলটা দেখতে পায়। আর এখন রত্না জানায় যে স্যার আপনার একটা বড় পার্সেল এসেছে। অশ্বিন জানায় এই পার্সেলটা আসলে তার না, রত্নাকে সে এই পার্সেলটা খুলতে বলে। রত্না অনেক অবাক হয়ে যায়, কিন্তু অশ্বিনের রিকোয়েস্টে সে সেখানে পার্সেলটা খোলে। আর এই পার্সেলটা খোলার সময় অশ্বিন রত্নাকেই দেখছিল। আসলে এই বড় পার্সেলটার মধ্যে অশ্বিন রত্নার জন্য একটা সেলাই মেশিন অর্ডার করেছিল। এই সেলাই মেশিনটা দেখে রত্না প্রচণ্ড খুশি হয়ে যায়। সে কিভাবে অশ্বিনকে ধন্যবাদ জানাবে বুঝতেই পারছিল না। পরের দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন, যেদিনকে গণেশজি এসেছে বলে সারা হাউজিংয়ের সকলে খুব মজা করছিল, নাচ করছিল। সেখানে রত্নাও ছিল, লক্ষ্মীতাইও ছিল। এর মধ্যে হঠাৎ করে সেখানে অশ্বিন অফিস থেকে চলে আসে আর তাকে দেখে রত্নাও তার পিছন পিছন চলে আসে। আজ অশ্বিন কোনোভাবে ভেবে রেখেছিল তার মনের কথাটা সে রত্নাকে জানিয়েই ছাড়বে। সেই জন্য রত্নার নাম ধরে সে খুব ভালোবেসে ডাকে। আর এরপর নিজের ভালোবাসার ফিলিংস জানানোর জন্যে সে প্রথমে রত্নার ফোরহেডে একটা কিস করে আর তারপর তার লিপে। এখন অনেক চেষ্টা করেও রত্না কিছুতেই তাকে বাধা দিতে পারে না। তারা নিজেদের মধ্যে একাত্ম হয়ে যায়। হঠাৎ করে তাদের ঘরের ল্যান্ডলাইনে একটা ফোন চলে আসে, যেখানে রত্না পিছনে সরে যায়। আসলে এই ল্যান্ডলাইনের ফোনটা অশ্বিনের মাই করেছিল। রত্না সেই ফোনটা ধরলে জানতে পারে যে পরের দিন অশ্বিনদের বাড়িতে একটা গেট টুগেদার আছে, যেখানে তার মা রত্নাকে ডেকেছে ফিশ কারি বানানোর জন্য। এখন অশ্বিন রত্নাকে কিছু বলতে চাইলে রত্না না শোনার চেষ্টা করে তার ঘরে চলে যায়। সে কিছুতেই এই বিষয়টাকে আর প্রশ্রয় দিতে পারে না, কিন্তু অশ্বিন তাকে সত্যিকারের ভালোবাসে। যে কোনো মুহূর্তে সে রত্নাকে নিজের মনের কথাটা জানাতে চায়, কিভাবে বলবে সে তার বুঝতে পারে না। আজ প্রথম অশ্বিন রত্নার ঘরে আসে আর তার মনের কথাগুলো রত্নাকে জানায়, আর তার সাথে এটাও বলে যে রত্না তার জন্য কী ভাবছে। এখন রত্না জানায় যে সে এই বিষয়ে কিছুই ভাববে না, কারণ সমাজ কোনোদিনই তাদেরকে মেনে নেবে না। আজ প্রথমবার রত্না আর অশ্বিন ছাদে আসে। তাদের ছাদটা যে এত সুন্দর অশ্বিন কোনোদিন জানতোই না। আসলে সময়ের ফাঁকে ফাঁকে রত্না
আর লক্ষ্মীতেই ছাদে আসে, আশ্বিন কখনোই ছাদে আসে না। এখন রত্নাকে আশ্বিন বলে যে এখন থেকে তাকে স্যার না ডেকে আশ্বিন বলে ডাকতে, কিন্তু কিছুতেই রত্না সেই কথাটা মানতে রাজি হয় না। আশ্বিনের জন্য রত্নার মনে কোনো ফিলিংস থাকলেও সে সেটা প্রশ্রয় দিতে চায় না, কারণ সমাজ কোনো দিনই এটা মেনে নেবে না। সেদিন সেলাইয়ের ক্লাসে গিয়েও রত্না কিছুতে সেলাইয়ে মনোযোগ করতে পারে না। এবার সেদিন দুপুরের লাঞ্চে আশ্বিনের একটা বন্ধু তাদের বাড়িতে খেতে আসে। এখন রত্না ভাবে তার বন্ধু বোধহয় তাদের বিষয়ে সবটা জেনে গেছে, কিন্তু উত্তরে আশ্বিন জানায় যে না না, তাদের মধ্যে এমন কোনো কথোপকথনই হয়নি। আজ আবারও তার বন্ধুটা আশ্বিনকে জানে, তুই কি তোর মেয়েদের সাথে ডেটে যাচ্ছিস? এখন আশ্বিন বলে যে রত্নাকে সে মেড ভাবে না। এরপর সেদিনটা চলে আসে যেদিন আশ্বিনদের বাড়িতে গেট টুগেদার হচ্ছিল। রত্না সেখানে সকলকে খাবার সার্ভ করার পরে রান্নাঘরে বাকি মেয়েদের সাথে বসে খাবার খাচ্ছিল। এখানে আশ্বিন এসে রত্নাকে বলে, তোমার জন্য কি আমি ওয়েট করব? রত্নাকে এইভাবে কথা বলতে দেখে সব মেয়েরা রত্নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রত্না কীভাবে মালিকদের এত ফেভারিট হয়ে গেল তারা সেটা বুঝতেই পারে না। বাকিদের কাছে সে একটা হাস্যকর হয়ে যাচ্ছে দেখে রত্না প্রচণ্ড রেগে যায়। এরপর সে বাড়িতে এসে আশ্বিনকে বলে, আশ্বিনের কী দরকার ছিল রান্নাঘরের সকলের সামনে গিয়ে তার জন্য ওয়েট করার কথা জিজ্ঞাসা করাতে? আশ্বিনও রেগে যায়। সে বলে তার কি কোনো মান সম্মান নেই? সে রান্নাঘরে ওইভাবে মেঝেতে বসে কেন খাচ্ছিল? রত্না বলে এটার মধ্যে নতুন কি আছে? এত বছর ধরে তো এইভাবেই বাড়ির চাকরের রান্নাঘরে মেঝেতে বসেই খায়, তার কেন এত খারাপ লাগছে? এখন আশ্বিন জানায় তার খারাপ লাগছে কারণ সে রত্নাকে সত্যিকারের ভালোবাসে। রত্নাকে সে তার স্ত্রীর মর্যাদা দিয়ে তার কাছে রাখতে চায়, কিন্তু রত্নার মনে হয় কোনোভাবে সে আশ্বিনের রক্ষিতা হয়ে যাচ্ছে, তাই তারপর সমাজের কাছে সে মুখ দেখাবে কী ভেবে? আর গ্রামের লোকেরা যদি জানতেও পারে যে শহরে এসে সে এই কাজ করছে, তাহলে গ্রামের লোকেদের কাছেও তার মান সম্মান চিরদিনের মতন চলে যাবে, আর তার বাইরে কাজ করার শখটাও চলে যাবে। তাই সে আশ্বিনের বাড়িতে আর কাজ করবে না বলে সেখান থেকে তার নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সে ঠিক করে তার বোনের কাছে, তার বোনের শ্বশুর বাড়িতে গিয়েই থাকবে। কিন্তু রত্নাকে এইভাবে চলে যেতে দেখে আশ্বিন খুবই ভেঙে পড়ে, কারণ সে কোনোভাবেই রত্নাকে নিজের থেকে দূরে হতে দিতে চাইছিল না। কিন্তু রত্নাও কষ্ট পাচ্ছিল তার এই কাজটা চলে যাচ্ছে বলে, কিন্তু আশ্বিনের সাথে তার কোনো সম্পর্ক সে মেনে নিতে পারবে না। রত্নাকে এইভাবে চলে যেতে দেখে আশ্বিন তাকে আবারও বাধা দেয়, কিন্তু রত্না কোনো কথাই শোনে না। সে ঠিক করে নিয়েছে সে আর আশ্বিনের বাড়িতে থাকবে না। আশ্বিন জানায় যে সে তার জন্য জীবনে সব কিছুই করতে রাজি আছে, কিন্তু রত্না তার কোনো কথাতেই রাজি না হয়ে সেখান থেকে তার বোনের বাড়িতে চলে যায়। আসলে রত্নার বোনের বাড়ি এই মুম্বাইয়েরই একটা চলে হয়েছিল। এখন আশ্বিন ঠিক করে সে ইন্ডিয়া ছেড়ে ফরেনে চলে যাবে। ইন্ডিয়া থাকার তার মনটাই উঠে গেছিল। এখন পরের দিন সকালে যখন রত্না তার বোনের কাছে ছিল, তখন সেই টয়লেটের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন তার কাছে একটা ফোন আসে নতুন চাকরির জন্য। এত কষ্টের মধ্যে এই ফোনটা যেন রত্নার মুখে নতুন করে হাসি ফুটিয়েছিল। এই কাজটা ছিল একটা টেলারিং শপে। এখন রত্না সেই শপে পৌঁছালে জানা যায় যে এই শপটা আসলে আশ্বিনের ফ্রেন্ড অঙ্কিতার কাছে রত্নার হয়ে আশ্বিনই রেকমেন্ড করেছিল। আর এই হচ্ছে অঙ্কিতা, যার ড্রেসে সেদিন রত্না জুস ফেলে দিয়েছিল। আর অঙ্কিতা রত্নাকে যখন জানতে চায় সে সেলাই জানে কি না, তখন সে একটা নিজের হাতে তৈরি ড্রেস দেখায়। তার সাথে এটাও বলে যে এই ড্রেসটা সে অঙ্কিতার ড্রেস থেকে ইনফ্লুয়েন্স হয়েই করেছিল। অঙ্কিতা রত্নার বানানো ড্রেসটা দেখে খুবই খুশি আর তাকে জবে রেখে দেয়। নতুন জব পাওয়ার আনন্দে রত্না তার মালিকের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তালা লাগানো। এখন রত্নাও কোথাও না কোথাও আশ্বিনকে মিস করতে থাকে, আর এটাও বুঝতে পারে আশ্বিন দেশে না থেকেও তার জন্য এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর এখন সে আশ্বিনকে ফোন করে। আজ প্রথমবার আশ্বিনকে ফোন করে সে স্যার বলে না, বরং আশ্বিন বলে। এইখান থেকে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে যে সম্পর্কটা এতদিন পর্যন্ত মালিক আর ভৃত্য ছিল, আস্তে আস্তে কিছুভাবে সেই সম্পর্কটা দুজনের মনেই পরিবর্তিত হতে থাকে। আশ্বিন এখন বিদেশের মাটিতে, আর এদিকে দেশে রত্নাও নিজের একটা পরিচয় তৈরি করেছে ফ্যাশন ডিজাইনার হিসাবে। তবে সমাজ কি তাদের এই সম্পর্ককে কোনোদিনও মেনে নেবে? তো বন্ধুরা, এই ছিল আজকের স্টোরি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।